আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইফা। রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর মুগদার আহমেদবাগ এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল্লাহ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের ভাষ্য যে তিনি দীর্ঘমাত্রায় হতাশাগ্রস্ত ছিলেন। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতিমান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা আজ রোববার। এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা থাকলেও তা ৩ দিন বাড়িয়ে ৩রা জুন নির্ধারণ করা হয়। গেল ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত কমিটি ঘটনার বিভিন্ন দিক আরও গভীরভাবে পর্যালোচনা করার জন্য অতিরিক্ত সময়ের আবেদন করার পরিপ্রেক্ষিতে আরও ৩ দিন সময় দেওয়া হয়। তবে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদনটি প্রকাশ না করে তা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করে ট্রিটমেন্টটাকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, সাথে সাথে যাতে মৃত্যু না ঘটে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ মেডিসিন স্যালাইন, আপনারা জানেন আমাদের দেশে অনেকেই এখন স্যালাইন উৎপাদন করে না। তো আমরা এরই মধ্যে বিদেশ থেকে আমরা ১ লক্ষ স্যালাইন আমাদের স্টকে, আমরা সেন্ট্রাল স্টকে আমরা রেখেছি। আমাদের স্কেটারলি আরও কয়েক হাজার স্যালাইন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন হাসপাতালে আমাদের রয়েছে। এরই মধ্যে আমরা ইউনিসেফের কাছে স্যালাইনের জন্য বলেছি, ওনারাও আমাদেরকে স্যালাইন দিবেন। রেড ক্রিসেন্টের, রেড ক্রসের সাথেও আমরা আলাপ করেছি, তারাও আমাদেরকে স্যালাইন দিবেন। ওভার অ্যান্ড এভাব আপনারা জানেন গত পরশুদিন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা সভা হয়েছে। ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারাও প্রডিউস করে আমাদের ভেরিয়েন্ট অনুযায়ী রিকোয়ার্ড যেটা আমাদের স্যালাইনের যেটা দরকার হবে সেটা ওনারাও আমাদেরকে সরবরাহ করবেন। এবং আমরা বেডের দিক থেকে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সাথে আমরা সভা করেছি, ওনারা 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। সেইখানে মানে খাবারের টাকা এবং ওষুধের টাকা ব্যতীত ইনভেস্টিগেশনের যে চার্জ আসবে সেটা 80% ওনাদেরকে মওকুফ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং ওনারা হ্যাপিলি এগ্রি করেছেন 100 টাকা হলে 80 টাকা মাফ করে দেবেন, 20 টাকা ইনভেস্টিগেশন চার্জ নেবেন। ডাক্তারদের ভিজিটের কোনো ফি ধারণ করা হবে না। বেডও ফ্রি, প্লাস ইনভেস্টিগেশনেরও 80% টাকা ওনারা কম নেবেন। ওনারা 10% সিট ফ্রি রেখেছেন। এরপরেও যদি প্রয়োজন হয় ওনারা বলেছেন যতক্ষণ প্রয়োজন আমরা ততক্ষণ অ্যাকোমোডেট করার চেষ্টা করব, এটা করবে। দর্শক, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের আসামিদের বক্তব্য উপস্থাপন আজ মঙ্গলবার 16 জনের সাক্ষ্য গ্রহণে শেষ হয়েছে রাষ্ট্রপক্ষের শুনানি। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আলোচিত এ মামলায় এদিন সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন সহ প্রত্যক্ষদর্শীরা। তুলে ধরেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা। এর আগে গত সোমবার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় বিচারক মাস্টুর সালিকিনের ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর ছাত্রী রামিসার মস্তকবিহীন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে 24 মে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়।
ঢাকার 2 সিটি কর্পোরেশনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে শত কোটি টাকার বাণিজ্য। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও অসাধু চক্রের নিয়ন্ত্রণে থাকা এই বাণিজ্যে জিম্মি হয়ে পড়ছে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অনেক সিটি কর্পোরেশন নিজেরাই পুরো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে, ফলে সরাসরি সিটি কর্পোরেশনে জমা হয় বিপুল অর্থ। একটি বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করে নিজেদের জনবল দিয়ে এটি পরিচালনা করতে পারে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাসান মাহমুদের ধারাবাহিকের প্রতিবেদনের দেখুন আজ শেষ পর্ব। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি ও রেস্তোরাঁ থেকে ময়লা সংগ্রহ বাবদ বছরে প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই বাণিজ্য সবসময় নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। ওয়ার্ড ভিত্তিক ভ্যানগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে ময়লা সংগ্রহের জন্য মাসিক অর্থ আদায় করে থাকে, যে কারণে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার এ সুবিধা নিতে পারে না এবং বাধ্য হয়ে আশেপাশে বর্জ্য ফেলে। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় জড়িত শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। এসব শ্রমিকের অধিকাংশই শিশু, যাদের নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। সকালের মধ্যে বর্জ্য সংগ্রহের নিয়ম থাকলেও সারাদিন কাজ করেন শ্রমিকরা। যেখানে আমাদের কোনো পানি নাই, কোনো কারেন্ট নাই, আমরা রাত 9টার মতো কাজ করি। সারাদিন কাজ করি, 5টার সময় নামি, রাইতে 7টার সময় 8টার সময় বাসায় ফিরবো। এখানে যে টাকা বেতন পাই, এটাকে অর্ধেক টাকাই মানুষে খেয়ে ফেলায়। এটা তো হিসাবে চাঁদাবাজের মতোই। মনে করেন বড় বড় নেতা কেতারা আছে, হ্যাগো পকেটেই যায়। সকাল 7টা থেকে লাগিয়ে 5টা পর্যন্ত শেষ। বেতন আমাকে পুষেন না, কিন্তু আমরা যে কটা মাল পাই, এই মাল দিয়ে আমরা সংসারটা চলে। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, সিটি কর্পোরেশন নিজেই কর্মী নিয়োগ দিয়ে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করলে অতিরিক্ত রাজস্ব পাবে সরকার। এই বর্জ্য সিন্ডিকেটের মূল কারণ হচ্ছে বর্জ্যের ভেতরে টাকা আছে এবং প্রতি বসতবাড়ি থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয় এটা অত্যন্ত লাভজনক। তো এই বর্জ্যের যদি লাভই থাকে, তাহলে কর্পোরেশনের যাদের টাকার সংকট আছে, প্রতি বছরই কর্পোরেশনের ঘাটতি বাজেট আছে, তাহলে বর্জ্য থেকেও তো সে টাকা ইনকাম করতে পারে। কালেকশনটাকে সে নিজের কন্ট্রোলে নিয়ে তারা যদি কিছু কর্মী ঠিক করে থাকে, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। কতিপয় ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সিটি কর্পোরেশন এই ধরনের ইনকামের সোর্স থেকে বঞ্চিত হবে। আমরা মনে করি কর্পোরেশন যেন অবশ্যই এই বিষয়টাকে তাদের আওতায় নিয়ে আসে। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের বাস্তব ভিত্তিক উদ্যোগের পাশাপাশি জনগণ সচেতন হলে এ নিয়ে দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। স্থানীয় সরকারের পক্ষ থেকে সে রোলটার বড্ড অভাব, এবং যার ফলে কর্পোরেশনের পুরো এলাকা যদি আমরা দেখি, দেখা যায় অর্ধেক বর্জ্য কিন্তু অনেক জায়গাতেই পড়ে থাকে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। পাইকারি খুচরা সঞ্চালন 3 পর্যায়ে বাড়তে পারে এর দাম। গত 20 ও 21 মে অনুষ্ঠিত গণশুনানির উপর ভিত্তি করে বিকেলে আদেশ দেওয়া হবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়, যা বর্তমান দামের তুলনায় 17 থেকে 21% বেশি। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির কুমিরটি জনস্বার্থে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কুমিরের হামলায় এক শিশুর মৃত্যুর পর মঙ্গলবার রাতে মাজারের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা, ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধ আপাতত কুমিরটি সরিয়ে নেওয়া হবে। পরবর্তীতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কুমিরটি ফিরিয়ে আনার কথাও জানান তিনি। পুলিশ সুপার, বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদুল আজহার টানা ছুটির পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানার শ্রমিক সহ নানা পেশার মানুষ। সকাল থেকে চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীর চাপ। গাজীপুরের কারখানাগুলো ঈদে 3 ধাপে ছুটি হয়। বৃহস্পতিবার সকাল থেকে প্রথম ধাপের কারখানা খুলে দেওয়ার কথা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানায় হাইওয়ে পুলিশ।
সঠিক তদারকি আর জবাবদিহিতার অভাবে বগুড়াতে মুখ থুবড়ে পড়েছে সোলার স্ট্রিট লাইট প্রকল্প। প্রায় 2000 লাইটের সবকটি এখন অচল ও পরিত্যক্ত, যা জনগণের ট্যাক্সের টাকার চরম অপচয়। বগুড়া থেকে ইমরান হুসাইন লিখনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কাগজে কলমে আলো জ্বললেও বাস্তবে অন্ধকার। 2000 কোটি টাকার সোলার স্ট্রিট লাইট প্রকল্প এখন দেশের এক বড় মরীচিকা। 2008 সালের পর থেকে দেশের নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও বিদ্যুৎ সাশ্রয়ে শুরু হয় এই প্রকল্প। এলজিইডি, পৌরসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়া জেলায় স্থাপন করা হয় প্রায় 2000 সোলার স্ট্রিট লাইট। প্রতিটি লাইট স্থাপনে গড়ে 30 থেকে 80,000 টাকা ব্যয় ধরা হলেও এই খাতের সরকারের অপচয় হয়েছে কয়েক কোটি টাকা। কোথাও ব্যাটারি নষ্ট, কোথাও প্যানেল উধাও, আবার কোথাও মাদকাসক্তরা খুঁটি খুলে বিক্রি করে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরুতেই ব্যবহার করা হয়েছিল নিম্নমানের যন্ত্রাংশ। এই নাইটগুলো না জ্বালাতে রাতের বেলায় ছিনতাইকারীরা বর্তমানে খুব রোডে ঘাটে মানুষজন চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। সেই সুবিধা যদি আমরা না পাই, এগুলো লাগানোর কোনো কারণ নেই। আর এগুলো লাগাইছে, 6টা লাগাইছে, তার মধ্যে এখন বর্তমান 2টা জ্বলে, থেকে জ্বলে, থেকে জ্বলে না। রাতে এই যে কারেন্টের ইয়েটি তামান খুলে নিতে আসে, তারপরে রোড ডাকাতি হয়। প্রকল্প শেষ হওয়ার পর দায়িত্ব আসলে কার তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারছে না কোনো দপ্তর। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানালেন, দ্রুতই এগুলোর মেরামতের উদ্যোগ নেওয়া হবে। যেগুলি অচল অবস্থায় রয়েছে এই বিষয়গুলি আমি আমার মন্ত্রণালয় বা অধিদপ্তরে আমি লিখিতভাবে জানাবো যে আমাদের এই বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে, এগুলি আসলে আমাদের মেরামত করা প্রয়োজন বা সচল করা প্রয়োজন। এক সময় গ্রামীণ জনপদের অন্ধকার দূর করা এই প্রকল্প এখন নিজেই অন্ধকারের অতলে। জনগণের ট্যাক্সের টাকার এমন অপচয়ে দোষীদের শাস্তির দাবি ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV। কিশোরগঞ্জের নিকলিতে কাজ শেষ হওয়ার আগে ভেঙে গেছে 26 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ধনু নদীর তীর প্রতিরক্ষা বাঁধের একাংশ। ভাঙা অংশে জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের সামগ্রী ব্যবহার ছাড়াও বৃষ্টির মধ্যেই তাড়াহুড়ো করে কাজ শেষ করতে যাওয়ায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কিশোরগঞ্জের নিকলি উপজেলার ধনু নদীর তীর প্রতিরক্ষায় বাঁধ নির্মাণের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন লিমিটেড। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে সিংপুর বাজার সংলগ্ন প্রায় 12 মিটার পার। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 2023 সালের জুলাইয়ে 26 কোটি 17 লাখ টাকা ব্যয়ে 700 মিটার নদীর তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ পায় প্রতিষ্ঠানটি। বর্ষাকাল থাকায় 6 মাস পর 2024 সালের জানুয়ারিতে শুরু হয় নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বর্ষায় তাড়াহুড়ো করে কাজ করায় এই ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কন্ট্রাক্টর যেভাবে কাজ করার কথা ছিল তারা এইভাবে করতে পারে নাই। বাজারে বা 3টা এলাকা 4টা এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে প্রায় অনেকই পরিবার, উপরে গ্রামটা অনেক বড়, এমনটা যদি একটু ভাঙা যায় তাহলে পুরো গ্রামটাই নিঃস্ব হয়ে যাবে। শুকনো মৌসুমে এটি পুনরায় মেরামত করে দেয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। কতটুকু গভীরতা হয়েছে সেটা দেখেছি ঠিকাদার প্রতিনিধি কর্তৃক। ওখানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে অলরেডি, এবং কাজটি ডিসেম্বর মাসে পানি যাওয়ার পরে শুষ্ক মৌসুমে আমরা মেরামত করে দিব। নদীর তীর প্রতিরক্ষা বাঁধ টেকসই না হলে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি হুমকির মুখে পড়বে নিকলি উপজেলার লাখো মানুষ। সাকিব আল হাসান, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।